ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছেছে। আমেরিকা সহ পশ্চিমাদের হুঁশিয়ারি আলী খামেনির। তেহরান কি পরমাণু অস্ত্র বানাবে? স্বাধীন ফিলিস্তিন নিয়ে ফ্রান্স ও সৌদি সম্মেলনে ডাক দেয় প্যারিসকে কড়া হুমকি আমেরিকার। তবে রিয়াদের ব্যাপারে নীরব কেন? ঘূর্ণিঝড় রাগাসার আঘাতে লন্ডভন্ড চীনের গুয়াংডং প্রদেশ। তাইওয়ানের 17 জনের মৃত্যু ও ব্যাপক তাণ্ডবের পর বিধ্বস্ত হংকংও। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। আমেরিকা সহ পশ্চিমাদের সতর্ক করে দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। জাতিসংঘ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকির পরই এলো খামেনির এই সতর্ক বার্তা। এরই মধ্যে ইউরোপের 3 দেশে শর্ত দিয়েছে, পরমাণু কর্মসূচিতে তেহরান স্বচ্ছতা না দেখালে আরোপ হবে কঠোর নিষেধাজ্ঞা। তবে খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চাপে মাথা নোয়াবে না তেহরান। এখন প্রশ্ন হলো, ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করবে, নাকি শেষ মুহূর্তে সমঝোতা হবে, নাকি ইরানের উপর নেমে আসবে নিষেধাজ্ঞার ভয়াল ঝড়? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শেষ মুহূর্তের কূটনৈতিক লড়াই ধারণ করেছে তীব্র আকার। 27 সেপ্টেম্বরের আগে সমঝোতা না হলে তেহরানের উপর কার্যকর হবে জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিংবা অন্য কোনো ক্ষেত্রে চাপের কাছে কখনোই মাথা নোয়ায়নি ইরান, আর ভবিষ্যতেও তারা সেটা করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করে খামেনি সাফ জানিয়েছেন, ইসলামী ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনায় বসা আমাদের জাতীয় স্বার্থে কোনোভাবেই উপকারী না। এতে আমাদের কোনো লাভ হবে না, বরং দেশের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। আমেরিকা আমাদের হুমকি দিচ্ছে, যদি আলোচনায় না বসো তাহলে বোমা হামলা হবে, এই হবে সেই হবে। তারা সবসময় হুমকি দেয়। আমরা যদি এমন হুমকির মুখে আলোচনায় বসি, এর মানে দাঁড়াবে ইসলামী ইরান ভয় পেয়ে শত্রুর কাছে হার মেনেছে। আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি, আর কখনো করবও না। শুধু এই ইস্যুতেই নয়, বরং অন্য কোনো ক্ষেত্রেও সেটা হবে না। আমরা চাপের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। সম্প্রতি জাতিসংঘের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ কিছুতেই দেওয়া যাবে না। খামেনি ও ট্রাম্পের পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মাঝেই ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের তরফ থেকে বলা হয়েছে, সমঝোতার সুযোগ খোঁজার চেষ্টা চলছে। ইউরোপের দেশগুলো শর্ত দিয়েছে, ইরানের পরমাণু কার্যক্রম পরিদর্শনে প্রবেশাধিকার ও স্বচ্ছতা দেখালে 6 মাস পিছিয়ে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুরোপুরি অর্থহীন। আমাদের বিপরীতে দাঁড়িয়ে আছে আমেরিকা। তারা কথা দিয়ে কথা রাখে না, মিথ্যা বলে, প্রতারণা করে, সবসময় সামরিক হুমকি দেয়, সুযোগ পেলে খুন করে। যেমন ভাবে তারা আমাদের শহীদ জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে, সুযোগ পেলে আবারও তারা আমাদের পারমাণবিক স্থাপনা বোমা মেরে ধ্বংস করবে। এমন একটি পক্ষের সঙ্গে একত্রে বসে আস্থা এবং বিশ্বাস নিয়ে আলোচনা সম্ভব না, আর কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো অসম্ভব। আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যু কিংবা অন্য কোনো ইস্যুতেই আলোচনায় বসা মানে কানাগলিতে আটকে পড়া। কূটনৈতিক এমন টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, সমঝোতা হলে ইরানে পরিদর্শক পাঠাতে প্রস্তুত আছে তার সংস্থা। তবে বর্তমান প্রেক্ষাপটে সমঝোতার সম্ভাবনা কমে আসছে বলে ধারণা বিশ্লেষকদের। চাপের মুখে পড়ে পারমাণবিক সমরাস্ত্র বানাতে পারে ইরান, এমন আশঙ্কার মাঝেই নিজেদের অবস্থান আবারও মনে করিয়ে দিলেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান উচ্চ পর্যায়ে পৌঁছেছে। যেসব দেশ পারমাণবিক অস্ত্র বানাতে চায় তারা 90% পর্যন্ত পরমাণু সমৃদ্ধ করে। কিন্তু আমাদের যেহেতু কোনো অস্ত্রের প্রয়োজন নেই এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি পারমাণবিক অস্ত্র বানাবো না, তাই আমরা সেটা আরও উন্নত করিনি, 60% পর্যন্ত সমৃদ্ধ করেছি। দেশের প্রয়োজন মেটানোর জন্য এইটুকুই যথেষ্ট এবং সেটা গুরুত্বপূর্ণ।
নিষেধাজ্ঞা পুনর্বহালের চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসতেই নতুন দিকে মোড় নিচ্ছে ইরান ও পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব। ইউরোপ আলোচনার দরজা খোলা রাখলেও অটল অবস্থানে দাঁড়িয়ে আছে তেহরান। এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে কি সমঝোতা সম্ভব, নাকি ইরানের ঘাড়ে নেমে আসবে নিষেধাজ্ঞার ভয়াল ঝড়? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইস্যুতে জাতিসংঘে সৌদি আরবের সাথে যৌথভাবে সম্মেলনের আয়োজন করায় ফ্রান্সের উপর বেজায় চটেছে দেশটির বিরুদ্ধে চরম শোধ নেওয়ার কড়া হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে একই ঘটনায় নাটকীয়ভাবে সৌদি আরবকে কিছুই বলেনি যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? কোন স্বার্থ রয়েছে এর পেছনে? যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইউরোপীয় দেশগুলোর চেয়ে সৌদি সহ উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ বেশি হয় কি এর কারণ? এই বিষয়ে কি বলছেন বিশ্লেষকরা? হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ে জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত সম্মেলন নিয়ে নাখোশ যুক্তরাষ্ট্র। কোনো প্রকার লুকোছাপা না করেই এই সম্মেলন আয়োজনের তীব্র সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্প বলেছেন, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কার দেয়া শামিল। ফিলিস্তিন নিয়ে সম্মেলন আয়োজনের জন্য ফ্রান্সকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প প্রশাসনের অনেকে। অন্যদিকে সৌদি আরব এই সম্মেলনের আয়োজক হওয়া সত্ত্বেও তাকে কিছুই বলছে না ট্রাম্প প্রশাসন। ফলে সহজেই চোখে পড়ছে তাদের এই দ্বিচারিতা। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সকে আক্রমণ করে সৌদিকে ছাড় দেওয়ার এই চিত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের ওপর রিয়াদের ক্ষমতাকেই প্রতিফলিত করে। এর পেছনে রয়েছে সৌদি আরবের আর্থিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারণের ইস্যু। মিডল ইস্ট আইকে কুয়েত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বাদের আল সাইফ বলেন, ফ্রান্স তো যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সৌদি আরবের মতো বিপুল বিনিয়োগ করছে না। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওপর সৌদি সহ উপসাগরীয় দেশগুলোর প্রকৃত প্রভাব তাদের ধারণার চেয়েও অনেক বেশি এবং ট্রাম্প সেটা খুব ভালো করেই বোঝেন। চলতি বছরের মে মাসে ট্রাম্প সৌদি আরবে যে ঐতিহাসিক সফর করেন, সে সময় সৌদি আরব যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও সৌদি আরব যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে $142 বিলিয়ন অর্থাৎ $14,200 কোটি প্রতিরক্ষা চুক্তিও হয়েছে। কে হারাতে চায় এমন সম্পদশালী বন্ধুকে? ফলে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন কথা বললেও তাকে বারণ করছেন না ট্রাম্প। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের গ্রেগরি গস বলেন, ট্রাম্প বর্তমানে ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলোকে নেতিবাচকভাবে দেখছেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার শুরু থেকেই পুরো ইউরোপের ব্যাপারেই নেতিবাচক ট্রাম্প। ন্যাটো জোটে ইউরোপের দেশগুলো কম বরাদ্দ দিচ্ছে, তারা যেন যুক্তরাষ্ট্রের দায় হয়ে উঠছে, এরকম বহু অভিযোগ তার। খুব স্বাভাবিকভাবেই এ অবস্থায় সৌদি সহ সম্পদশালী উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের বেশি মনোযোগ পাচ্ছে এবং তারা এখন ইউরোপের চেয়ে বেশি প্রভাব ফেলতে সক্ষম। হিজল জুবায়ের, বাংলা ভিশন। প্রায় 57 মিনিট ধরে টানা বক্তব্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এত সময় ধরে ভাষণ দেওয়ার রেকর্ড কোনো মার্কিন প্রেসিডেন্টের ছিল না। তবে ট্রাম্পের এই পুরো বক্তব্য ছিল মিথ্যা ও ভুল তথ্যে ভরা, এমন দাবি করা হয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে। ট্রাম্পের দীর্ঘ বক্তব্য থেকে 5টি মিথ্যা দাবি চিহ্নিত করেছেন CNN এর ফ্যাক্ট চেকাররা। বিস্তারিত মিরফজলি রাব্বির ডেস্ক রিপোর্টে। মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর তথ্যের কারণে নিয়মিতই খবরের শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় 4 বছরে ট্রাম্প 30,000-এরও বেশি মিথ্যা বলেছেন বলে দাবি করেছিল প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। দ্বিতীয় মেয়াদেও সেই ধারা বজায় রেখেছেন তিনি। হোয়াইট হাউসে ফিরে প্রথম সাক্ষাৎকারই 11টি মিথ্যা বলেছেন ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রত্যেক বক্তাকে সাধারণত 15 মিনিট সময় দেওয়া হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সীমা ভেঙে ফেলেছেন। 23 সেপ্টেম্বর সংস্থাটির অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত সময়ের কয়েক গুণ বেশি সময় ধরে ভাষণ দিয়েছেন ট্রাম্প।
প্রায় 57 মিনিট ধরে টানা বক্তব্য দেওয়ার মাধ্যমে সাধারণ পরিষদের অধিবেশনে দীর্ঘ সময় ধরে বক্তৃতা করার রেকর্ড গড়েছেন তিনি। এত সময় ধরে ভাষণ দেওয়াটা কেবল ট্রাম্পের ব্যক্তিগত রেকর্ডই নয়, বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জাতিসংঘে দেওয়া দীর্ঘতম ভাষণও এটি। তবে ট্রাম্পের এই পুরো ভাষণ ছিল মিথ্যা দাবি ও ভুল তথ্যে ভরা, এমনটাই দাবি করা হয়েছে সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে। ট্রাম্পের দীর্ঘ ভাষণ থেকে 5টি মিথ্যা দাবি চিহ্নিত করেছেন CNN এর ফ্যাক্ট চেকাররা। নিজের দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন তিনি মিশর, ইথিওপিয়া, কসোভো, সার্বিয়া ও ভারত পাকিস্তান সহ মোট 60টি যুদ্ধ শেষ করেছেন। তবে CNN এর বিশ্লেষণ বলছে মিশর ও ইথিওপিয়ার মধ্যে কোনো যুদ্ধই হয়নি। দেশ দুটি বাঁধ প্রকল্প নিয়ে বিরোধে ছিল, কিন্তু সেটি যুদ্ধ নয়। এছাড়া পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্পের কোনো ভূমিকা নেই বলে প্রকাশ্যে দাবি করেছে ভারত। ভাষণে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা সর্বকালের সেরা অবস্থায় আছে, কিন্তু বাস্তবতা হলো দ্বিতীয় মেয়াদে শুরুর সময়ে ট্রাম্পের অনুমোদন রেটিং 48 থেকে 52% থাকলেও পরে তা কমে 41% নেমে আসে। ট্রাম্পের দাবি মূল্যস্ফীতি শেষ হয়ে গেছে এবং গ্রসারির দাম ও বিদ্যুৎ বিল কমছে। তবে CNN এর তথ্য বলছে শুধু আগস্টেই মূল্যস্ফীতি 3% বেড়েছে। এছাড়া গত 8 মাসে যুক্তরাষ্ট্রে $17 ট্রিলিয়ন বিনিয়োগ আসার যে তথ্য ট্রাম্প দিয়েছেন সেটিও পুরোপুরি প্রমাণিত নয়। ট্রাম্পের দাবি জলবায়ু পরিবর্তন বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। তবে বৈজ্ঞানিক তথ্য বলছে জলবায়ু পরিবর্তন একটি বাস্তব সমস্যা এবং এটি মানুষের কারণেই হচ্ছে। অভিবাসী ইস্যুতেও ভুল তথ্য দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে 25 মিলিয়ন অবৈধ অভিবাসী প্রবেশ করেছেন। তবে CNN এর বিশ্লেষণ বলছে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ অতিরঞ্জিত। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এত মিথ্যা বা বিভ্রান্তিকর দাবির পেছনে কয়েকটি মনস্তাত্ত্বিক রাজনৈতিক কারণ রয়েছে। ট্রাম্পের বিতর্কিত বা চমকপ্রদ বক্তব্য মিডিয়ার হেডলাইন দখল করে ফেলে, ফলে মিথ্যা বা অর্ধসত্য বললেও তিনি জানেন মিডিয়া সেটি কাভার করবে, আর তাতে অন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আড়ালে চলে যায়। অনেক সময় ট্রাম্প ইচ্ছাকৃতভাবে সত্যের সাথে মিথ্যাকে গুলিয়ে দেন, যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং তথ্যের প্রতি আস্থা হারায়। তিনি বাস্তবতাকে চ্যালেঞ্জ করেন, যাতে তার অনুসারীরা মনে করেন তিনি সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন, আর এসবের মাধ্যমে অনুসারীদের মনে নিজের জন্য আরও শক্তিশালী অনুভূতি জাগিয়ে তোলেন ট্রাম্প। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। তাইওয়ানে ব্যাপক প্রাণহানি আর তাণ্ডবের পর এবার ঘূর্ণিঝড় রাগাসার আঘাতে লণ্ডভণ্ড চীনের দক্ষিণাঞ্চল। বুধবার ঘণ্টায় 241 কিলোমিটার বেগে চীনের দক্ষিণ পশ্চিমের ওয়াংডং প্রদেশে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় 20 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে চীন। রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণহানির পাশাপাশি নিখোঁজ শতাধিক। ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে হংকংয়েও। এটি চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। কি বলছেন আবহাওয়াবিদরা? রিফাত জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভয়ঙ্কর এক রূপ দেখল ঘূর্ণিঝড় রাগাসা, যার তাণ্ডব দেখল প্রথমে তাইওয়ান ও পরে চীন। ঘূর্ণিঝড়ে প্রাণহানি সবচেয়ে বেশি তাইওয়ানে, অন্তত 17 জন, এখনো নিখোঁজ শতাধিক মানুষ। এই ঘূর্ণিঝড়ে এত ক্ষয়ক্ষতি কেন? আবহাওয়াবিদরা বলছেন চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় এটি। ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় রাগাসা স্থানীয় সময় বুধবার ঘণ্টায় 241 কিলোমিটার বেগে চীনের দক্ষিণ পশ্চিমের গুয়াংডং প্রদেশে আঘাত হানে। ভয়ঙ্কর উত্তাল রূপ ধারণ করে চীনের উপকূলীয় এলাকা। সেই সাথে ঝোড়ো বাতাস আর প্রবল বৃষ্টির তীব্রতা বাড়ায় প্লাবিত হয় সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। শুধু দক্ষিণ উপকূলবর্তী গুয়াংডং প্রদেশ থেকে নিরাপদে আশ্রয়ে সরানো হয়েছে 20 লাখেরও বেশি অধিবাসীকে। চীনে চলতি বছরে এই প্রথম জারি করা হয় সর্বোচ্চ লাল তরঙ্গ সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুয়াংডং প্রদেশ জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি। বন্ধ হয়ে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল করা হয়েছে 700-রও বেশি ফ্লাইট, ভেঙে পড়েছে ঘরবাড়ি, গাছপালা, পানির নিচে তলিয়ে গেছে সড়কগুলো, বন্ধ হয়ে গেছে যান চলাচল। দক্ষিণ চীন সাগরে গেল 2 দিন ধরে অবস্থান করা রাগাসা এরই মধ্যে তাণ্ডব চালিয়েছে ফিলিপিন্স, তাইওয়ান ও হংকংয়ে। তাইওয়ানে একটি হ্রদের বাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে এলাকার পর এলাকা। 17 জনের লাশ উদ্ধার করা গেলেও বুধবার সকাল পর্যন্ত নিখোঁজ 124 জনেরও বেশি। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত 34 জনকে। অধিবাসীরা জানিয়েছেন হঠাৎ পানি বেড়ে প্লাবিত হয় এলাকা।
আমি প্রবেশপথের কাছে আমার গাড়ি পার্ক করেছিলাম, তখন হঠাৎ পানি এসে জানালার কাঁচ ভেঙে ফেললো। আমি যখন উপরে উঠলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সত্যিই কল্পনাও করতে পারবেন না যে কত দ্রুত পানি বাড়ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখা দিয়েছে তাইওয়ানে বন্যা আর ভূমিধস, ভেসে গেছে ঘরবাড়ি, গাছপালা, সড়ক ও যানবাহন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত কক্ষে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন আসামি রায়ান রুথ। রায় ঘোষণা 18 ডিসেম্বর। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। ফ্লোরিডায় ফেডারেল আদালতে মামলার শুনানি শেষ দিনেও নিজেকে নির্দোষ দাবি করেন আসামি রুথ। ট্রাম্পকে হত্যা চেষ্টা সহ 5টি অভিযোগে 12 সদস্যের জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। এ সময় একটি কলম নিজের গলায় চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান 59 বছর বয়সী আসামি। সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। 2024 সালের 15 সেপ্টেম্বর ফ্লোরিডায় ট্রাম্পের মারে-লাগো অবকাশ কেন্দ্রে গলফ ক্লাবের ঝোপে অস্ত্রসহ লুকিয়েছিলেন রুথ। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোর বাসিন্দা রুথ পেশায় একজন নির্মাণ শ্রমিক। সামরিক অভিজ্ঞতা না থাকলেও রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে কিয়েভের পক্ষে যুদ্ধে যেতে ইচ্ছুক ছিলেন তিনি। এদিকে রুথকে দোষী সাব্যস্ত করায় আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, এটি যুক্তরাষ্ট্রের ন্যায় বিচারে ইতিহাসে বড় ঘটনা। আর এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।